কেন 147 দ্বারা জারি করার মধ্য দিয়েও লোকজন এই বের হতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে ধর্ষণের যে ঘটনাটা ঘটছে সে তো অবশ্যই ফৌজদারি অপরাধ এবং অনাকাঙ্ক্ষিত। আমরা তো এগুলোকে কোনোদিন এটাতে কোনোদিন কেউ তো ওয়েলকাম করতে পারে না। সেই ক্রিমিনালকে ধরাও হয়েছে, সেটা একটা পজিটিভ দিক। একজনকে ধরা হয়েছে আর দুজনকে এখনো ধরা হয়নি এবং সেই তাদেরকে ধরা উচিত অবিলম্বে। এবং এই ঘটনা থেকে কেন্দ্র করে আরও 3টা প্রাণ সেখানে চলে গেল। সবগুলো মিলে আমার মনে হচ্ছে যে সরকারের যে অব্যবস্থাপনা, যে দীর্ঘদিন ধরে সব কাজে, এই শুধু পাহাড় কেন, অপাহাড়েও তো একই অবস্থা। থানা পুলিশের কাজে মানুষ সন্তুষ্ট না। সেনাবাহিনী ডেপ্লয়মেন্ট যেখানে শেষ করে দিচ্ছি আপনাকে, যেখানে যেখানে সেনাবাহিনী ডেপ্লয়মেন্ট আছে সেখানেও মানুষ পর্যাপ্ত সেবা তাদের কাছ থেকে পাচ্ছে না। সো এই পাহাড়কে তাহলে আমরা আলাদা করে দেখছি না, যখন প্রশাসন তো আমাদের একটাই, সেখানে তো নতুন আরেকটা প্রশাসন চলছে না। আমার মনে হয় সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যথেষ্ট মনোযোগী হওয়ার সময় এসেছে। এখানে উপদেষ্টা সাহেব যদি বলে দেন, স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবের কথা বলতেছি, যে এখানে ফ্যাসিস্ট আছে, সব কিছুতে ফ্যাসিস্ট খুঁজতে খুঁজতে আপনার মানে এগুলো মানুষ খাবে না। আপনি এখানে ভারতের অংশগ্রহণ খুঁজে পেয়েছেন। ভারতের অংশগ্রহণ যদি আপনি খুঁজে পেয়ে থাকেন, ভারতের উস্কানি যদি খুঁজে পেয়ে থাকেন, সেটাও জাতির কাছে ক্লিয়ার করতে হবে। আমরাও এটার প্রতিবাদে ফেটে উঠবো যে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানোর কোনো সুযোগ তো আমরা দেব না। এই যে আদিবাসী বিতর্ক, তারা আসলে আদিবাসী কিনা কিংবা তারা উপজাতি আমরা বলছি, সংবিধানে তারা নিজেদের স্বীকৃতি চায়, ক্ষুদ্র জাতিসত্তার স্বীকৃতি চায়। তারা বলছে যে আমরাই তাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছি, বাঙালিরা সংবিধানে তাদের একীভূত না করার কারণে। এটি নিয়ে আপনি এই বিতর্ক অবসান আসলে কিভাবে হতে পারে? না, এটা ওনারা হয়তো মাইন্ড করতে পারে, পাহাড়ি জনগোষ্ঠী যারা আছে। আমি ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসাবে দেখি এখানে আদি যেটা কথা বলা হয় আদিবাসী, এই শব্দটা ইন্ডিজেনিয়াস পিপল যেটা অস্ট্রেলিয়া বা আদার্স অঞ্চলে যেগুলো আমেরিকাতে ব্যবহৃত হচ্ছে, সেটা আলাদা, জাতিসংঘ কর্তৃক আলাদা একটা মর্যাদা দেওয়া আছে। তো আমরা আসলে এখানে তো আদিবাসী তাদেরকে মনে করি না। আমরা এখানে বাঙালিরাই আদিবাসী হিসাবে, ইতিহাস বলে যে বাঙালিরাই আদিবাসী। কিন্তু আদিবাসী নন আদিবাসী এটাকে উপজাতিও বলা হচ্ছে, উপজাতি শব্দটা আমার কাছে অসম্মানজনক মনে হয়। আর আমরা হয়তো কথার কথা বলে ফেলি, কিন্তু আমি নৃগোষ্ঠী লিখি সবসময়। তো আমরা তাদেরকে নৃগোষ্ঠী হিসাবে সম্মান করতে হবে, তাদের জাতিসত্তাকে আমাদের সম্মান করতে হবে, তাদের স্বতন্ত্রতা, কালচার, এগুলোকে সম্মান করতে হবে। আমরা কি করছি? আমরা ওইখানে সুযোগ পেয়ে তাদের বাড়িঘর, তাদের জায়গা জমি যত পারছি কিনতেছি। আমাদের একটা আমলার খোঁজ নিয়ে দেখেন যে বেনামে কত পাহাড়ে রিসোর্ট জমি কেনা আছে। তো এগুলো যখন আমার এলাকায় যখন তারা চারপাশে এরকম করবে, আমার হয়তো খুব লাগবে না, আমার এগুলো সহ্য হয়ে গেছে। কিন্তু তারা যেহেতু স্বতন্ত্র, তাদের কাছে এটা লাগে, কারণ তাদের যে চেহারা, তাদের যে বৈশিষ্ট্য, সেটাও তো আলাদা। তাদের চলাফেরার মানে অবয়ব সব কিছু তো আলাদা। সেই আলাদা গোষ্ঠীর মধ্যে আপনি যখন আরেকটা গোষ্ঠীকে ঢুকিয়ে দিচ্ছেন, এখানে আরেকটা জিনিস দেখেন, এটা নিয়ে কিন্তু কেউ বলে না। আমি ওদেরকে বললাম যে তখন তোমরা এটাকে নিয়ে কেন এত বেশি সেন্টিমেন্টাল? সারা ওয়ার্ল্ডেও তো এটা হতে পারে। বলছে দেখেন, আমরা সেন্টিমেন্টাল কেন? আমরা কি শুধু আমাদের প্রতিবেশী একজন বাঙালি সেই জন্য সেন্টিমেন্টাল? না, আপনি দেখেন যে ও কোন ক্যাটাগরির বাঙালি আমার এখানে দিচ্ছে। হিজ এ মানে লোয়েস্ট দেন লোয়েস্ট। এখন ওই একটা গোষ্ঠীকে আপনি দিচ্ছেন চোর ছ্যাচ্ছর, সমাজে কোথাও জায়গা নাই, তাকে আপনি আমার এখানে করছেন, সেটেল করছেন। ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে। বলছে আপনি আসেন না, আপনি আমার বাসার পাশে বাসা করেন, আপনাকে দিয়ে তো আমি কিছু শিখবো, আপনাকে দিয়ে আমি কিছু অর্জন করব, আপনার কালচার, আপনার শিক্ষা আমাকে কিছু অনুপ্রাণিত করবে। কিন্তু আপনি যাদেরকে পাঠাচ্ছেন এখানে, তাদের কাছ থেকে আমরা কি শিখতেছি? তাদের কাছ থেকে আমরা কোন কালচার পাচ্ছি? সো আপনি তো এখানে এমন কিছু লোককে আমাদের প্রতিবেশী করছেন যেটা আমাদের জন্য মানে ভয়াবহ আকার ধারণ করে। আপনি নিজে চিন্তা করেন, এর সাথে এটা করেছিল, আমার এলাকায় করেছিল, যে সমতল ভূমিতে করেছিল, যে গুচ্ছগ্রাম। আমাদের বারৈহাটে আমার নিজের এলাকায়, যেটা চিরঙের একটা মিরসরাই উপজেলার একটা বাজার, সবচেয়ে বড় বাজার বলবো আমি, বাংলাদেশের সবচেয়ে বড় বাজার, সেটা বারৈয়ার হাট।
তার পাশেই এরশাদ করেছিল গুচ্ছগ্রাম। এই গুচ্ছগ্রাম কি ছিল? এই একই ঘটনা, কুমিল্লা নোয়াখালী থেকে চোর ছ্যাচর কতগুলোকে নিয়ে ওইখানে করেছে, সেটেল করেছে। তারা ছিন্নমূল নদী ভাঙাও তো হতে পারে। আচ্ছা, যেটাই হোক, আমি চোর ছ্যাচর কেন বলতেছি সেটা বলতেছি। এরা কি করতো? এরা তো সরকার কর্তৃক কিছু কিভাবে জানি থাকতো, কিন্তু বাজারে এসে চোর ছ্যাচরের যে সমস্ত কাজগুলা সেগুলো এরা করতো। এই কালচারাল গ্যাপ তাহলে কিভাবে মানুষকে মানে বিতৃষ্ণা করে দেয়। আপনি আরেক জায়গা থেকে আসলে আজকে রোহিঙ্গাদের নিয়ে আমরা কথা বলছি। রোহিঙ্গারা কিন্তু যতই আমি ভালোবাসি, রোহিঙ্গারা বা শরণার্থী যে গোষ্ঠী, এদের প্রতি আমাদের যেমন আন্তরিকতা আছে, আবার এটাও আছে যে সে ওই মাটি, যে মাটিতে যাচ্ছে সেই মাটিকে তার মাতৃভূমির মতো ভালোবাসে না। সো আমি আমার মাতৃভূমিতে আমার এলাকাকে যেভাবে ভালোবাসি, আমার এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে আমি যে ভূমিকা রাখি, আমার যে সামাজিক মর্যাদা, সেটা আমার পাশ দিয়ে আপনি চোর ছ্যাচর বাইরে থেকে এনে কতগুলো যদি করেন, ইনপুট দেন, তারা রাখে না। তো তাদের তো এটা রাখার প্রয়োজন পড়ে না। আমার তো সামাজিক মর্যাদার কারণে আমি এমন কিছু করতে পারি না, কিন্তু তার তো সামাজিক মর্যাদা কিছু নাই। ও কে তারে দেখে আর না দেখে, কে তারে চিনে। জি, আনিস ভাই, কিন্তু এই ধারণাও আছে যে সেখানে এই 3 পার্বত্য অঞ্চল তারা আলাদা থাকবে কেন? তারা তো বাংলাদেশের মধ্যেই থাকবে, পরে বাংলাদেশের নাগরিক যে কোনো জায়গায় যেতে পারে, এই ধরনের একটা সমতা। না, এটা তো যেহেতু এটা আমাদের সেটেলমেন্ট হয়ে গেছে যে আমরা যে কোনো জায়গায় যে কেউ যাবো না, তাদেরকে সে মর্যাদাটা আমরা দিয়েছি। এখন দিয়ে যদি আপনি মনে করেন যে সমগ্র বাংলাদেশ আমার, আমি তো যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবো না। ভাই, সমগ্র বাংলাদেশ আপনার হলো, আপনি সমতলে থাকেন, সমতলের লোক পাহাড়ে থাকতে দেন। আপনাকে যেটুকু ক্ষমতা দেওয়া হয়েছে, অধিকার যেটুকু দেওয়া হয়েছে সেটুকু দেন। আর অবশ্যই বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। আমি শেষ করে দিই, তিনটা এলাকা অবশ্যই বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। কেউ যদি বলে যে এটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা আলাদা কিছু হবে, সেটা এই বাঙালি বা এই বাংলাদেশি হিসাবে আমি কোনো দিন এটা মেনে নেব না। আমরা তাদেরকে নিয়ে থাকতে চাই। ইভেন আপনি আমাদের চিটগংয়ের কথা বলেন, চিটগং আপনারা হয়তো অনেকে জানেন না। চিটগং শব্দটার মধ্যে কারা কারা ইনক্লুড আছে আপনি জানেন? চিটগং সমিতি ঢাকা, তার সদস্য কারা কারা? 3 পার্বত্য জেলা, চিটগং এবং কক্সবাজার। আমরা কিন্তু ফেনী নদীর পরে যে বৃহৎ অঞ্চল আছে সেটাকেই চিটগং মনে করি, আলাদা আইডেন্টিটি। এখানে কক্সবাজার নাই, 3 ডিস্ট্রিক্ট চিটগংয়ের হিলটেক নাই, আমরা সবাই এক। সো আমরা ওইভাবেই চিন্তা করি, আমরা বৃহত্তর আকারে চিন্তা করব। বৃহত্তর এখানে বাংলাদেশ থেকে আবার ভাগ হওয়ার কথা চিন্তা করি। আলাদা হতে চাই, আমরা তো চিটগং থেকে তো বিভক্ত হচ্ছি না। আসবো, আমি প্রসঙ্গ একটু পরিবর্তন করতে চাই ঢালি ভাই আপনার কাছে। আমরা দেখছি যে জাতিসংঘের যে সাধারণ অধিবেশনের ভাষণ দিতে গেলেন আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা, এবং সেই বহরে বিএনপির যে মহাসচিব তিনি সঙ্গী হয়েছেন। এটি নিয়ে এক ধরনের সমালোচনা হচ্ছেন যে বিএনপির মতো একটি দলের প্রধান তিনি কেন এই ধরনের একটা অনুষ্ঠানে গেলেন। আসলে এটা কোনো রাজনৈতিক তাৎপর্য বিএনপি কি হয়ে দেখছে এই ঘটনার? বিএনপি তো মানে নিশ্চয়ই তার রাজনৈতিক অভিলাষ এবং রাজনৈতিক ফায়দা বা রাজনৈতিক ভবিষ্যতে ভালো হবে মনে করি পাঠাইছে আর কি, বিএনপির প্রতিনিধি পাঠাইছে। মানে কি লাভ হবে বিএনপি রাজনৈতিকভাবে? ডেফিনেটলি নেতারা চিন্তা ভাবনা করছেন। তবে আমি ব্যক্তিগতভাবে আমি এটার সাথে একমত নই। এটা আমি ব্যক্তিগত দল হিসাবে আমি একমত পাঠাইছি, নিশ্চয়ই দলের কোনো যাওয়ার ঘটনায় আপনি একমত নন। আমি বিএনপির মতো রাজনীতি কেন যাবে, কি কারণে যাবে, কারণটা কি? আমার ওইখানে আরোই ইনভাইটি? নো, আই এম নট ইনভাইটেড। তো আমি বিএনপির মতো একটা রাজনৈতিক দলের, হ্যাঁ, আমাদের ওই উপজেলা কমিটির কেউ যদি যেতে চায় প্লেজার ট্রিপে পাঠাই দেন। হোয়াই ইন দি ওয়ার্ল্ড মির্জা আলমগীর হ্যাজ টু গো দেয়ার? আপনি স্বীকার করছেন এটা প্লেজার ট্রিপ? হ্যাঁ, প্লেজার ট্রিপ বলছেন আপনি? আমি প্লেজার ট্রিপও বলি না, এর থেকে খারাপ। প্লেজার ট্রিপ মানে আমি যদি বলি যে ওই ছোটোবেলায় মেলায় যাওয়ার জন্য কাঁদতাম, তো বাবা মার সময় নেই, বলতো যে আমরা কিভাবে যাই, তখন ওই পাশের বাসার লোকদেরকে ডাইকে একটা টাকা দিয়ে বলতো ওদেরকে একটু মেলায় ঘুরাই নিয়ে আয়, ওরা কাঁদতেছে অনেকদিন হয়ে গেছে। তো ব্যাপারটা এরকম আর কি। কিন্তু ঢালি ভাই, আপনি তো বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে আপনি কি বলবেন? ব্যক্তিগতভাবে বলেছেন, কিন্তু মানে আমি ব্যক্তিগত, কিন্তু আমি পার্টির, ডেফিনেটলি পার্টির আমার থেকে সবাই বিজ্ঞ, তাহলে তো আমি ওই জায়গায় থাকতাম। হ্যাঁ, যে ডেফিনেটলি তারা বিজ্ঞ, এবং বিজ্ঞ বলেই
পার্টির জন্য মঙ্গল বয়ে আনবে এই চিন্তা করেই তারা এটা করেছে। কিন্তু সব ক্ষেত্রে যে মঙ্গল হয় না এটা অতীতেও আমরা দেখছি। লন্ডনে আমাদের বৈঠক হয়েছে, হ্যাঁ, অনেকে বাহবা কুড়াইছেন, অনেকে ডালে হাততালি দিছেন, অনেকে অনেক কিছু বলছেন, কিন্তু আলটিমেটলি ফলাফল আমি মনে হয় না যে লন্ডন বৈঠক বিএনপির পক্ষে গেছে। হ্যাঁ, তো এখন ওইটাও যেমন অন্তত একটা ডেট তো আসছে নির্বাচনের, এক ধরনের ঘোষণা এখনো পর্যন্ত ডেট আসেনি, মানে ঘোষণা আসছে যে নির্বাচন। এটা তো যে তত্ত্বাবধায়ক আপনি দেখেন নেপালে এত ঘটনার ভিতরে ভদ্রমহিলা বলেই বসলেন যে 5ই মার্চ নির্বাচন। তা আমরা কিন্তু এটা বলতে পারিনি, কাজে এই সমস্ত বায়বীয় কথা নিয়ে, হ্যাঁ, এই সমস্ত বায়বীয় কথা নিয়ে আলোচনা এটা যে কোনো সময় ইট মে চেঞ্জ। তো আমি মনে করি যে ওই রাজনীতি, এই নিউ ইয়র্ক কূটনীতি, মানে আমাদেরকে নেওয়া হয়েছে, উনি ডিম টিম খাবে, ডিমের প্রথম ভাগটা আমরা গ্রহণ করব, শেষ ভাগটা ওনাকে দিব। জি, ধন্যবাদ আনিস ভাই। আপনার একটু মতামত চাইবো যে সেখানে যে গেলেন এবং আমরা দেখলাম যে ডিম নিক্ষেপের ঘটনা, আবার একদিকে পিছন দিক থেকে প্রধান উপদেষ্টা তার লোকজন নিয়ে নিরাপদে সরে গেলেন, কিন্তু এই এক ধরনের রোষের মুখে পড়লে আমরা দেখলাম যে আওয়ামী লীগ সমর্থকদের। এটিকে কিভাবে দেখছেন যে আসলে এটি এখান থেকে বিএনপি কি পেল, কি অর্জন করলো, আর একটি বাইরে বৃহৎপূর্ণ এক ধরনের পরিস্থিতি বাইরে প্রত্যক্ষ করলো কিনা বিশ্ববাসী, সেটি? আমি একটা জিনিস দেখছি যে বিএনপির সঙ্গে যে একটা হৃদ্যতার সম্পর্ক, সেটা অবশ্যই আমার কাছে পজিটিভ দিক। বিএনপি, জামায়াত এবং আপনার এনসিপি এখানে কিছু সমস্যা নিয়ে পরস্পর বিরোধী হয়ে গেছিল। কি তাদের তো মেইন টার্গেট হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বা বড় পালায় স্বৈরাচারের দোসর, স্বৈরাচার খেদাও। তো এটা থেকে তারা দেখা গেল যে নিজেদের মধ্যে একটু মানে ছিট ধরছিল আর কি সম্পর্কে। তো সেটা একটু প্লেনে গেল, একসাথে ঘুরলো ফিরলো, এটার মধ্যে একটা নিশ্চয়ই একটা হৃদ্যতা তৈরি হয়েছে তারা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে ডিম মারা, ভাই যেটা উদাহরণ দিলেন, ডিম মারাতেও তারা ঐক্যবদ্ধ হয়েছে যে ভাই ডিম কেন মারবে আমাদেরকে। ডক্টর ইউনূস টিকে নিয়ে এসে পিঠটা দিয়েছে ওদেরকে, ডিম উনি ভালো করে বলছে ডিমটা যাতে ওদের উপরে যায়, ডিমের অংশীদার যাতে হয়। তো আমি দেখলাম যে ডিমকে কেন্দ্র করে তাদের মধ্যে কিন্তু একটা ঐক্য তৈরি হয়েছে, এবং যেখানে আওয়ামী লীগ মানে সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ গড়ে তুলছিল যেখানে সেখানে, সে জায়গায় তারাও আবার ঐক্যবদ্ধভাবে এটার প্রতিরোধ গড়ে তুলেছে। এটা কতদিন টিকে থাকবে বলে মনে করেন? বেশি দিন থাকবে না, কারণ হচ্ছে যে আওয়ামী লীগ যেই প্রতিরোধ করছে সেটা তো একটা আর্টিফিশিয়াল না, সেটা একটা জেনুইন একটা আছে। কারণ হচ্ছে যে আওয়ামী লীগ দেশের মধ্যে রাজনীতি করতে পারছে না। তো দেশের মধ্যে যখন তারা রাজনীতি করতে পারছে না, তখন তারা বাইরে যে সমস্ত কমিটিগুলো করেছে, যেগুলো সব রাজনৈতিক দলের জন্যই অবৈধ, কিন্তু তারা সেগুলোকে সক্রিয় করে তারা তাদের যে আন্দোলন দেশের মধ্যে যেটা পারছে না সেটা বাইরে থেকে দিচ্ছে। আপনি খেয়াল করেছেন বাইরে থেকে দিচ্ছে বলে শেখ হাসিনা নিজেও ওইগুলোকে নিয়ে তৎপর বলে আজকেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে শেখ হাসিনা যে সমস্ত অ্যাপসের মাধ্যমে এই সমস্ত তৎপরতা চালাচ্ছে সেগুলোকে আমরা বন্ধ করে দেব। আর ওনার মাথায় এই বুদ্ধিটা কেউ দেয় নাই। শেখ হাসিনার বা আওয়ামী লীগ যে পেজটা চালাচ্ছে ফেসবুক, ওইটা বন্ধ করে দিল তো ওদের কার্যক্রম এমনিতে অর্ধেক বন্ধ হয়ে যায়। কারণ আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, আমি আজকে 1 বছর ধরে বলে আসতেছি, ওরা একটা ফেসবুক নির্ভর একটা রাজনৈতিক দল কী করে হয়? তাদের একটা মুখপাত্র নাই কথা বলার জন্য। ফেসবুক তাদের সব কিছু, ফেসবুকের একটা পেজ, সেটা কেন হবে? তারা একটা মুখপাত্র তৈরি করবে। সেটা শেখ হাসিনা যদি মনে করেন যে না আমি মুখপাত্র, তাহলে সেটাও ডিক্লেয়ার করতে হবে। এবং এরকম একটা অভ্যুত্থানের পরে রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন আসা উচিত ছিল। ওবায়দুল কাদেরের মতো একটা ফেলটু লোককে এখনও রেখে দিয়েছে, এবং যে সমস্ত লোক অ্যাট্রোসিটিতে জড়িত ছিল, যেগুলা আপনার লুটেরা বলবো, যে সমস্ত অপকর্ম করেছিল, সেই লোকগুলোকেও এখনো ওই দলের মধ্যে এখনো আশ্রয় রয়ে গেছে। তো শেখ হাসিনা বাংলাদেশকে কি উপহার দিতে চান সেটা কিন্তু আওয়ামী লীগের ধারণাটি আসলে কোথায় গেল? সফট আওয়ামী লীগ কি আমি জানি না, আমাদেরকে নিজেও তো গালি দিচ্ছে। সফট আওয়ামী লীগ কি, সুশীল আওয়ামী লীগ কি জানি গালি দিচ্ছে। এগুলো তো ওদের নিজস্ব চিন্তা। আওয়ামী লীগ এরা চিনে না। আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ, ওরা অন্য কাউরে এখানে সুযোগ দেয় না। সফট আর হার্ড করে কিছু না, ওরা আওয়ামী লীগে মানে যারা আওয়ামী লীগ ইন র ফর্ম, ওরা ওদের মধ্যে
ইয়ে নাই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শেখ হাসিনা যে দলটাকে একটা রিফাইন করার বা একটা লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার আমাদের একটা টার্গেট তো থাকতে হবে। ওনার যে সমস্ত কার্যক্রম আমি দেখছি এখানে টার্গেটটা খুব ফুটে উঠছে না, এবং যেই ছেলেরা আজকে ওনার জন্য রাজপথে মিছিল করছে এদের অনেকে গ্রেপ্তার করছে, এবং এরা তাহলে কোন লক্ষ্য নিয়ে ইয়ে হচ্ছে, তাদের টার্গেটটা কি সেটা এখনো ক্লিয়ার না আমাদের কাছে। তো আমি মনে করি যে তারা যদি একটা কমিটি করে, তারা যদি অ্যাটলিস্ট একটা মুখপাত্র তৈরি করে, তারা যদি সেটার মাধ্যমে তাদের কর্মসূচি জনগণকে জানায়, তো জনগণও তাদের প্রতি সিম্প্যাথাইজ হইতে পারে। এবং তাদের যে জিনিসটা বারবার অভিযোগ উঠে যেটা হচ্ছে ওদের কোনো ইয়ে নাই, এটা কি বলে, অনুশোচনা নাই, যেটা আমরা এদের মধ্যে কোনো আমরা অনুশোচনা দেখি না। তো আমার মনে হচ্ছে সব কিছু তাদের একটা পর্যালোচনা করে রাজনীতিটাকে তারা এগিয়ে যদি নেয় তাহলে মানুষের ইয়ে পাবে, সেটা দেশে হোক আর বিদেশে হোক। যেটা আমি আপনাকে বলছিলাম, 2টা অ্যাপস বন্ধ করে দিচ্ছে, তো অ্যাপস বন্ধ করলে রাজনীতি বন্ধ হয় না। জি আনিস ভাই, ধন্যবাদ আপনাকে, আপনি চমৎকার করে বলেছেন। ঢালি ভাই, আপনার কাছে আসতে চাই ওই প্রসঙ্গ যে একটি বক্তব্য এসছে, যেটি হচ্ছে যে মির্জা আলমগীর, ফখরুল ইসলাম আলমগীর স্যার বলেছেন যে ইউনূসের মাঝে তিনি জিয়াউর রহমানকে দেখছেন। উনি কেনই কথা বললেন, মানে হঠাৎ করে ইউনূসকে এত মহিমান্বিত করবার কারণ কি বলে মনে হয়? এটা আমার কাছে এই প্রশ্নটার উত্তর নাই। জিয়াউর রহমানই, জিয়াউর রহমানের সাথে কারো তুলনা হয় না। এখন ওনাকে আপনাদের অনুষ্ঠানে আনেন, আইনা জিজ্ঞেস করেন উনি জিয়াউর রহমানের, কারণ জিয়াউর রহমান তার লাইফে 6 টাকাও মওকুফ করায়নি। তার লাইফে জিয়াউর রহমান তার বেতনের মাসের 15 দিন গেলে তার বেতন শেষ হয়ে গেছে, এবং এর আগে আবার লোন করে জিয়াউর রহমান ব্যাংকে টাকা দিয়ে আসছে। ইট ওয়াজ জিয়াউর রহমান। আর ইউনূস সাহেব 600 কোটি টাকা তার পয়লা দিনই মওকুফ করে ফেলছে। তো কী কারণে আমার তুলনা হইল জিয়াউর রহমানের সাথে? আমি জিয়াউর রহমানের কোনো প্রতিচ্ছবি ওনার ভিতরে দেখি বলে মনে হয় না। আর জিয়াউর রহমান একটা কাজ করছিলেন, এটা অনেকে ভুল বোঝে। জিয়াউর রহমান বলছিল যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট। সে কথাটা সঠিক ছিল, কারণ জিয়াউর রহমান ড্রয়িং রুম থেকে 36,000 গ্রামে পলিটিক্সটাকে নিয়ে গেছিলেন। ইজ দ্য অনলি প্রেসিডেন্ট, অনলি রাষ্ট্রপ্রধান অব দি কান্ট্রি, মানে তদানীন্তন পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের ভিতরে, যে জনগণের দুয়ারে, জনগণের মাঠে, খেতে, বৈঠকে জিয়াউর রহমান গেছিলেন এবং পলিটিক্সটাকে সেই জায়গায় নিয়ে যেতে সমর্থ হয়েছিলেন। এবং ড্রয়িং রুম পলিটিশিয়ানরা অনেকেই কিন্তু হারায় গেছিল। তো ইউনূস সাহেব তো প্রসাদে বসে রাজনীতি করেন, জিয়াউর রহমানের মতো তো করেন। আর জিয়াউর রহমান সামরিক বাহিনী থেকে আসছেন, কিন্তু সামরিক বাহিনী থেকে আসেনি। মেবি মির্জা ফখরুল হ্যাজ বেটার এক্সপ্লেনেশন অফ ইট। আই ডোন্ট হ্যাভ ইট উইথ মি, আমার কাছে এই ব্যাখ্যা নাই। তবে আমি আশা করব যে জিয়াউর রহমানের সাথে তুলনা করা সঠিক হবে না, কারণ জিয়াউর রহমান উনি সামরিক শাসক থাকলেও, আপনি দেখেন নেপোলিয়ন বোনাপার্টি বলছিল যে যখন ফ্রান্সের রাজমুকুট প্যারিসের রাজপথে গড়াগড়ি খাচ্ছিল, তখন আই ইউজ মাই সোর্ড টু পুট ইট অন মাই হেড। তো জিয়াউর রহমানের সময় দেখেন 3 নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত বাংলার রাজমুকুট ঢাকার রাজপথে কিন্তু গড়াগড়ি খাচ্ছিল। জিয়াউর রহমান অস্ত্র দিয়ে নিয়ে আসে নাই, সোলজার এবং পিপল সেই রাজমুকুট কিন্তু জিয়াউর রহমানের মাথায় না পড়ায় দিছে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জিয়াউর রহমান অ্যান্ড আদার মিলিটারি শাসক। এবং আরেকটা জিনিসের সাথে অ্যাড করি যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। দেখেন জিয়াউর রহমানের আগে আরও 2-3 জন কিন্তু ঘোষণা দিয়েছিলেন, কিন্তু পিপল কিন্তু ওগুলো খায় নাই। কেন খায় নাই? প্রত্যেকটা স্বাধীনতা যুদ্ধের 2টা পার্ট, একটা পলিটিক্যাল আর একটা মিলিটারি। দ্য পলিটিক্যাল পার্ট ওয়াজ কমপ্লিটেড বাই শেখ মুজিবুর রহমান, পলিটিক্যাল লিডারশিপ। কিন্তু যতক্ষণ পর্যন্ত পিপল যে মিলিটারি অ্যাসপেক্টটা দেখে নাই, পিপল সাড়া দেয় নাই। ওই বেলাল বা কে ঘোষণা দিল, এমআরসির দিকে ঘোষণা দিল, কিন্তু যেদিন জিয়াউর রহমান ঘোষণা দিল, ইট ওয়াজ এ ট্রেমেন্ডাস থিং। ধন্যবাদ আনিস আলমগীর ভাই, আপনার মন্তব্যটা একটু নিতেই চাই, আমি লোক সংগ্রহ করতে পারছি না। কোনটা নিয়ে? জিয়াউর রহমানের প্রতিকৃতি ইউনূসের মাঝে।
আমার মনে হচ্ছে এটা একটু ওনার অসতর্ক কথা বলা হয়েছে, কারণ বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধু একটা আবেগ, বাংলাদেশের রাজনীতিতে জিয়াউর রহমান একটা আবেগ, এই আবেগের জায়গা অন্য কেউ এটা দখল করতে পারবে না। উনি যেভাবে জিয়াউর রহমানকে এক্সপ্লেন করলেন যে এই যে ডিফিকাল্ট করে দিয়েছিলেন রাজনীতি, মাঠে নিয়ে গিয়েছিলেন, আবার জিয়াউর রহমানের যে স্বাধীনতার যে ভূমিকাটা, তো এই এবং আরেকটা কথা উনি যেটা বলেছেন, জিয়াউর রহমান 6 টাকাও কোনো দিন তার মওকুফ করেনি, সেই জায়গায় ডক্টর ইউনূস একটার পর একটা সুবিধা নিয়ে যাচ্ছে। জীবনে উনি কর দেওয়াটাকে সবচেয়ে বোধহয় বেশি পায়, আতঙ্ক মনে করে। ওনার যত মামলা সেগুলো কর দেওয়া নিয়ে, অথচ সেটা পাবলিক মানি। সো এবং ওনার বিরুদ্ধে আমি ওনাকে খুব রেসপেক্ট করি, আমার দেশের মানুষ, আমার এলাকার মানুষ, চিটংয়ের মানুষ, কিন্তু ওনার এই একটা জিনিস আমি কোনোভাবে বুঝতে পারি না যে ওনার কর নিয়ে কি সমস্যা, উনি কর কেন দিতে চান না, এবং উনি একটার পর একটা সুবিধা নিলেন। জিয়াউর রহমান তো এই সুবিধা নেন নাই। জিয়াউর রহমানের মৃত্যুর পর তো দেখা গেছে যে তার কপর্দক শূন্য ফ্যামিলি ছিল, যেভাবে হোক তার বিরুদ্ধে যত অপপ্রচার হোক, কিন্তু দেখা গেল যে সততা, ওনার সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না। ওনার ফ্যামিলির অন্যান্য মেম্বারদের সততা নিয়ে প্রশ্ন আছে, সেগুলো নিয়ে তুলতেছে, এখানে এখনও তুলতেছে, কিন্তু জিয়াউর রহমানের সততা নিয়ে তো প্রশ্ন আসে নাই। বঙ্গবন্ধুর ডেডিকেশন নিয়ে তো প্রশ্ন আসে না। বঙ্গবন্ধুর মেয়ের অ্যাট্রোসিটি নিয়ে মানুষ কথা বলে, কিন্তু স্বাধীনতা যে বঙ্গবন্ধুর যে অবদান, সেটা থেকে অস্বীকার করতে পারবে না। আজকে বঙ্গবন্ধুকে যেভাবে অপমান করা হয়েছিল 5 আগস্টের পর, যেভাবে তার বাড়ি ভাঙা হয়েছে, যেভাবে তাকে তার মূর্তিকে অপমান করা হয়েছে, যেভাবে মুক্তিযুদ্ধকে অপমান করা হয়েছে, এবং তাকে ভারতের চর, পাকিস্তানিরা যেভাবে বলতো, এই সমস্ত ন্যারেটিভ যখন আসছে, তখন মানুষ তো এটা স্বাভাবিকভাবে নিচ্ছে না। এবং জিয়াউর রহমানকেও যখন শেখ হাসিনা বা আওয়ামী লীগের তরফ থেকে এইভাবে মানে লুক ডাউন করা হয়েছিল যে এক মেজরের ডাকে তো স্বাধীনতা হয় না, হয় না, মানুষ সেগুলো ভালোভাবে নেয় নাই। দেখেন, খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুইজনকেও আবার আমরা শ্রদ্ধা করি, কারণ আমাদের আমলেই আমরাই সেই 90-এর গণ অভ্যুত্থানে অংশ নিয়েছি। আমাদের কালে তারা দুইজনই হচ্ছে নায়ক। তো তাদেরকে আমরা যেমন শ্রদ্ধা করি, গণ আন্দোলন থেকে উঠে এসেছেন, তারা একটা স্টেজে একটা মর্যাদা ধারণ করেন, আবার জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধু আরেকটা মর্যাদা ধারণ করেন। এখন একজন আরেকজনকে যদি লুকডাউন করতেই থাকে, তাহলে সেটা মানুষ ভালোভাবে নেয় না। তো সেই জন্য আমি মনে করি যে জিয়াউর রহমানের সাথে অন্য কারো তুলনা করা ঠিক না। আর জিয়াউর রহমানের সাথে যদি আপনি তুলনাই করবেন, তো তাকে দলের প্রেসিডেন্ট চেয়ারম্যান বানাই দেন, দলের থেকে প্রধানমন্ত্রী বানাই দেন, প্রস্তাব দেন, উনি কি করে দেখুন না। ভবিষ্যতে তিনি প্রেসিডেন্ট হবেন এমন তো গুঞ্জন এক ধরনের আছে, যে এক ধরনের সমঝোতা আলোচনা, সেটা প্রকাশ্যে বলে দেন, তাহলে পাবলিকও একটু মেন্টাল প্রিপারেশন নিতে পারে। আপনাদের তো এখানে যে দুইজন বসে আছেন, অভিজ্ঞ, বয়স তো কম হয় নাই। ভবিষ্যতে আজকে কমিটমেন্ট করে আপনি ভবিষ্যতে ওনার প্রেসিডেন্ট বানাইতে পারবেন, সেই নিশ্চয়তা দিতে পারবেন? বাংলাদেশে বা পৃথিবীর কোথাও গেলে হয় না। যার যার কর্মকাণ্ড দিয়ে ইউনূস সাহেব জাতিসংঘে গেলেন, এমন একটা দলকে নিয়ে গেলেন যেটা নিবন্ধিত হয়নি। কেন? তাহলে উনি নিবন্ধিত রাজনৈতিক দল যদি নিয়ে যেতেন, যেটা নিবন্ধিত হয়নি, এখনো নিবন্ধিত হয়নি, সেটা একটু কথা, কিন্তু তারা তো আন্দোলনের শক্তি, অসুবিধা করি না। তাইলে তো ইউনূস সাহেবের কাছে ধরেন সরকারি টাকার দরকার ছিল না, 600 কোটি টাকা ছিল, ওনার ওই টাকার থেকে সব দলের থেকে একজন করে নিয়ে যেতে পারতেন, তাইলে তো আর আজকে এই প্রশ্ন উঠতো না। 104 জনের ব্যয় নিয়ে প্রশ্ন উঠতো না। উনি 600 কোটি টাকা ছিল, শেখ হাসিনা উনি তো 10 কোটি টাকা খরচ করছেন। আপনি একটু মন্তব্য করছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে, এটা হাওয়ার উপরে একটা কথা বলা হয়েছে বলছেন, আপনি এটি মনে করছেন কেন? নির্বাচন নিয়ে কোনো রকম কি অনিশ্চয়তা আছে বলে? অনিশ্চয়তার কথা তো ওই যে আসিফ বলল সেদিন, এই যে উপদেষ্টা যারা এই আন্দোলনের মেইন পার্ট প্লে করছে, তো সে নিজেই বললো যে নির্বাচন কিভাবে হয় না, তাদের তো একটা অবস্থান আছে যে জুলাই সনদে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, তারা পিআর চায়, কিন্তু বিএনপি তো নির্বাচনের জন্য একেবারে প্রস্তুত তারা, কিন্তু আপনি কেন বলছেন যে থেকে প্রস্তুত? এবং বিএনপি প্রস্তুত দেখেই তো আজকে অন্যরা নির্বাচন চাচ্ছে না, কারণ বিএনপিকে মনে করে যে বিএনপির থেকে ক্ষমতায় ষড়যন্ত্র যেটা হচ্ছে, এগুলি পিছানোর জন্য এই যে পিআর পদ্ধতি কিন্তু ঐক্যমত্য কমিশন কিন্তু কোনো এজেন্ডা নেই। ওনারা পিআর পদ্ধতিতে আলোচনা করতেছে এমনি হাওয়ার উপরে, আবার এটা নিয়ে তারা আন্দোলনও করতেছে।
তো এটা তো হাউ ফানি ইট ইজ। আপনি আলোচনার টেবিলে রেখে আবার আপনি যাচ্ছেন, তাহলে এখানে তো খুব ভালো লক্ষণ। মানে আন্দোলনের কারণে কি আপনার মনে হচ্ছে যে নির্বাচন না হতে পারে নাকি? না, এটা এই যে আচরণটা, এই আচরণ দ্বিচারণ, এই দ্বিচারণটা তো আসলে রাজনৈতিক সুস্থতার দিক না। হ্যাঁ, তো এর মধ্য দিয়ে তারপরে ডক্টর ইউনূস সাহেবের রাজনৈতিক দল হচ্ছে এনসিপি, তারা কারণ ওনার সমর্থন পুষ্ট। হ্যাঁ, উনি তো আর নিরপেক্ষ না, আমি বলবো না উনি নিরপেক্ষ। উনি ওনার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে এনসিপির বিভিন্ন কারণ উনি যখন আমাদের সাথে আলোচনা করতে যায় এনসিপির একজনের পাশে বসায় রাখে। আর আমরাও রাজনৈতিক দলগুলো এখনো বলতে পারি নাই যে ওকে আলোচনা এখানে বসবে কেন, আমরা ওর সাথে আলোচনা করব কেন, এটাও আমরা অনেক রাজনৈতিক দল বলি না। তো দুর্ভাগ্য আমাদের, হ্যাঁ দুর্ভাগ্য যে এই ধরনের আন্দোলনের পরে ইউনূস সাহেবদের মতো লোকদের কে আমাদের নিয়ে আসতে হয়। কী কারণে? শেখ হাসিনা যদি তত্ত্বাবধায়ক সরকারের সেই এটা না করতেন। আপনারা তো এই ইউনূস সরকারকে আপনারা সমর্থন দিয়েছেন এবং গঠনে আমরা ইউনূস সরকার না, তাহলে এই ডক্টর ইউনূসের যে দায়ভার এটা কি বিএনপি নিবে কিনা? ব্যর্থতার দায় কি বিএনপি নেবে? হ্যাঁ, নেওয়া উচিত তো বিএনপি। ঠাই নাই ছোট তরি আমারই সোনার ধানে গিয়েছে বড়ি। এখানে কারো দায় দায়িত্ব নেওয়ার কোনো সুযোগ নাই। ইউনূস সাহেবকে ডেকে আনছি, উনি জেনে বুঝেই শেষ করতে হবে, উনি জেনে বুঝেই কিন্তু এখানে আসছেন যে ওনার কি হবে। হ্যাঁ, তো কাজেই দায় দায়িত্ব ওনাকেই নিতে হবে, আপনারা নিতে যাচ্ছেন। আমরা না, আমাদের দায়িত্ব হলো সহযোগিতা করা। বলুক যে আমরা রাজনৈতিক দলগুলো তাকে সহযোগিতা করেছি কি করি নাই। আমরা আনিস ভাই, হ্যাঁ এটাই যে রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূসকে সহযোগিতা করেছে কিনা আর ডক্টর ইউনূসের ব্যর্থতার দায় বিএনপি নেবে কিনা আপনি কি? সেটা আমি জানি না, আমি যে ফখরুল জানেন, তারেক রহমান জানেন, ভাই জানেন, আর তারা দায়িত্ব নিবে কিনা। রাজনৈতিক দল হিসাবে যেহেতু তারা সমর্থন করেছে, দায়ভারটা একটুখানি হলো তাদের মধ্যে আসবে। কিন্তু আবার তারা এটাও বলতে পারে সরকার তো আমরা চালাচ্ছি না। আবার ডক্টর ইউনূসও বলতে পারে আমি তো সরকারে বসেছি, কিন্তু সব কিছু তো নিয়ন্ত্রণ করছে বিএনপি, থানা থেকে শুরু করে সব জায়গায় তো বিএনপির লোক বসে আছে এবং পুলিশগুলো তো বিএনপির নেতারা চালায়। তো ওনারও বক্তব্য আছে। এবং কালকে আমি দেখলাম যে একজন উপদেষ্টাও বললো একই কথা, যে আমরা বসেছি সত্য, যে আমি কিন্তু এগুলো সরকার চালাচ্ছে বিএনপি আর জামাত মিলে। জি।